বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, এক নতুন বাংলাদেশ, পরিবর্তিত পরিস্থিতি, নানান উদ্বেগ উৎকণ্ঠা আছে, উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা যেমন আছে, এক ধরনের অনিশ্চয়তা আছে। সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে চারজন, আমি জানি না তাদেরকে তরুণ বলবো না যুবক বলবো, তবে যে প্রজন্ম মাঠে থেকে নেতৃত্ব দিয়েছে এই বিপ্লবে বা অভ্যুত্থানে, তাদের একটু আগের প্রজন্মের, তাদের থেকে খানিকটা সিনিয়র তারা। আমার বায়ে বসা আছেন ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং তিনি একজন সমাজকর্মীও। তার পায়ে টেবিলের বা প্রান্তে রয়েছেন ডক্টর দিব্যজিৎ কুমার শীল অর্পণ, চিকিৎসক, গবেষক, সংস্কৃতিকর্মী। আমার ডানে রয়েছেন রোজিনা ইসলাম, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি, অত্যন্ত খ্যাতিমান আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সাংবাদিক। এবং তারপরে টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন ব্যারিস্টার শিহাবুদ্দিন খান। ব্যারিস্টার শিহাব বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং নাগরিক বিকাশ ও কল্যাণ নাবিকের সভাপতি। স্বাগত আপনাদের চারজনকেই আজকের অনুষ্ঠানে। আমি আপনাদের চারজনের কাছে একটা কমন প্রশ্ন রাখতে চাই, সূচনা বক্তব্য হিসেবে আপনাদের কাছ থেকে শুনতে চাই যে জুলাই 2024 এবং সেটা যদি আমরা 5ই অগাস্ট পর্যন্ত টানি, 36 দিনের জুলাই যদি বলি, যা কিছু ঘটলো সেটাকে আসলে আপনারা কিভাবে দেখেন? 15 বছরের ইতিহাসে বা হিসেব করলে অনেকের কাছে এটা অকল্পনীয় মনে হচ্ছে, অস্বাভাবিক মনে হয়েছে এবং এমন একটা পরিস্থিতি কেউ কল্পনাও করতে পারেনি যে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদায়ের আগ মুহূর্ত পর্যন্ত সেটা তিনি চাননি, যদিও তিনি শেষ পর্যন্ত স্বীকারও করে নিয়েছেন যে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে এবং তার পরাজয় হয়েছে, আমরা সর্বশেষ দেখলাম। সো এই 36 দিনকে আপনারা কীভাবে দেখেন? ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া। ধন্যবাদ আপনাকে জিলুর ভাই। প্রথমেই সবাইকে শুভেচ্ছা। নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে যেই প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখছেন, আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই বাংলাদেশ নতুন করে স্বাধীন করার ক্ষেত্রে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে নতুন করে আবার বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, এবং এর পাশাপাশি যার অবস্থান থেকে যারা মাঠে নেমেছেন, যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বিভিন্ন অন্যায় প্রতিরোধ গড়ে তুলেছেন, তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, এবং যারা স্বজন হারিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুরু করতে চাই। প্রথমেই বলে নিতে চাই যে জিল্লুর ভাই যেটা বললেন যে আজ থেকে হয়তো 1 মাস আগেও যদি কেউ আমরা চিন্তা করতাম যে এই প্রেক্ষাপটে, এই পরিস্থিতিতে এসে এই বিষয়ে আমরা কথা বলবো, সেটাও হয়তো কল্পনাতীত ছিল। তবে সবার অনেক কষ্ট, অনেক নিপীড়িত মানুষের আর্তনাদ এবং বিগত প্রায় 15-16 বছর ধরে বিভিন্ন জায়গায় পুরো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যেই দুর্নীতি আমরা দেখতে পেয়েছি, সেটাই কিন্তু আজকের যেই তরুণ সমাজ আছে তাদের কণ্ঠস্বর হিসেবে প্রতিফলিত হয়েছে এই আন্দোলনে। এবং আপনি কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন যে এই প্রজন্মকে হয়তো একটা সময় অনেকেই বলতো যে জেনজি যারা বা মিলেনিয়ালস যারা, আমরা বিভিন্ন সময় টকশোতে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা বলেছি যে বাংলাদেশের কিন্তু 1/3 বেশি হচ্ছে এই জেনারেশন, এবং এটা কিন্তু যে কোনো সময় প্রত্যেকটি রাষ্ট্রেই অনেক হাজার বছর পরে এমন একটা সময় আসে যখন এই সংখ্যক জনসাধারণ একটা প্রতিনিধিত্ব করে 1/3 মতো। বাংলাদেশ এই ধরনের একটা সময়ের মাঝখান দিয়ে যাওয়ার সময় কিন্তু এই ধরনের একটা বিপ্লব সম্ভব হয়েছে। এবং এর পাশাপাশি আপনি দেখবেন যে এই প্রেক্ষাপটটা আমাদেরকে নতুন করে আবার 1971 সালের একটা পরিস্থিতির মতো যদি আপনি বলেন, রাজাকার শব্দটার সাথে কিন্তু আমরা নতুন করে ভিন্ন আঙ্গিকে ভিন্ন মাত্রায় আবার সবাই পরিচিত হলাম। একটা সময় যে রাজাকার শব্দটা ছিল গালি, আমার মনে হয় না এই শব্দটার নিয়ে এই স্বাধীন বাংলাদেশ হওয়ার পর এত বছর পর্যন্ত এতটা জোরালোভাবে আর কোনো আলোচনা আমাদের মধ্যে হয়েছে। তবে মজার বিষয় হচ্ছে এই রাজাকার বিষয়টার মধ্যে যে উপলব্ধিটা ছিল, যে ঘৃণাটা ছিল, এই ঘৃণাটাকেই কিন্তু তরুণ সমাজ তারা নিজেরা ধারণ করে শুধুমাত্র এই একটা কথা, যেটা তাদেরকে হয়তো উল্লেখ করে বলা হয়েছে বা পরবর্তীতে বলা হয়েছে যে সেটা ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু তারপরেও এই যে পাবলিক যে সেন্টিমেন্টটা বুঝতে না পারা, আপনার তরুণদের যে ভাইব
পরিবেশটা না বুঝা, তাদের পালসটা না বুঝা, তারা যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই যে স্লোগান দিয়ে আবার যে আন্দোলনের সূচনাটা হলো, সেটা কিন্তু শেষ পর্যন্ত এই গত সরকারের পতনের মাধ্যমেই কিন্তু প্রমাণ হলো যে আসলে রাজাকার কারা ছিল। এই কঠিন সময়ে ছাত্রদের পাশে যারা দাঁড়ায়নি প্রত্যেকটা ক্ষেত্র থেকে, সেটা আপনি প্রশাসন বলেন, সেটা আপনি শিক্ষকদের কথা বলেন, সেটা আপনি বিভিন্ন সেক্টরে ব্যবসায়ীদের কথা বলেন, মিডিয়ার কথাই যদি আমরা বলি, আমরা তো এই পুরো ঘটনা প্রবাহ যখন ঘটছিল এর মাঝখানে কোথাও টেলিভিশন ছাড়লে দেখতাম না যে আবু সায়েদ মারা গিয়েছেন পুলিশের গুলিতে, তাকে হত্যা করা হয়েছে, এই ধরনের কোনো নিউজ দেখিনি। যখন এর পরের দিনও 6 জন ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হলো, আমরা কোনো একটা মিডিয়াতে দেখলাম না, খুব সম্ভবত একটা টেলিভিশন ছাড়া, যে সেখানে বলা হচ্ছে হত্যা করা হচ্ছে। আমরা শুধুমাত্র দেখতাম যে আইন শৃঙ্খলা বাহিনী সহ এতজন হতাহতের ঘটনা ঘটেছে। হতাহতের ঘটনা কোনটা? যেখানে দোনো পক্ষের আক্রমণের মাধ্যমে, এখানে তো একটা পক্ষ, একটা রাষ্ট্র দ্বারা পরিচালিত দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যারা শপথ নিয়েছিলেন তারা নির্বিচারে এই দেশের নিরস্ত্র সাধারণ জনগণের বুকে গুলি ছুড়েছেন। শিহাব ভাই আইনজীবী আছেন, আমি নিজে একজন আইনজীবী। আপনারা যদি আবু সাঈদের সেই এফআইআরটা একটু পড়ার সুযোগ হয়ে থাকে, যেটা সারা বাংলাদেশ এবং পৃথিবীব্যাপী মানুষজন দেখলো যে পুলিশ কিভাবে একটা নিরস্ত্র দুই হাত প্রসারিত করে থাকা একটা যুবকের বুকে গুলি করে হত্যা করেছে, সেইখানে লাগাতারভাবে পুলিশ, প্রশাসন, এমপি, মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ তারা বলে আসলো যে সেইখানে এফআইআরের মধ্যেও সেটা উল্লেখ করলো যে সেটা নাকি 2-3 হাজার মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, আন্দোলনকারীদের হামলায় সে নিহত হয়েছে। এই যে মিথ্যাচার, এই যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সাধারণ মানুষকে হত্যার যে একটা ধারাবাহিকতা এতদিন ধরে হয়ে এসেছে, যেটা সূত্রপাত হয়েছিল সে আয়নাঘরের মাধ্যমে, যেটা সমাপ্তি হয়েছে আবু সাঈদের মতো নিরস্ত্র মানুষকে হত্যার মাধ্যমে, এবং পরবর্তীতে আমরা যেটা দেখেছি স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে, শিশু থেকে শুরু করে কেউ বাদ যায়নি। তো আমার কাছে মনে হয় নতুন যেই বাংলাদেশ আমরা পেয়েছি, এই ধরনের ইনজাস্টিসগুলোর ধারাবাহিকতাই কিন্তু এই স্বাধীনতাটা অর্জন হয়েছে। আমি আসবো আবার আপনার কাছে, রোজিনা ইসলাম। আমরা আসলে আগস্ট মাস কিন্তু এবার গুনিনি, আমরা বলেছি 36 জুলাই। 36 দিনের যে আন্দোলন, আসলে আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতটা সরব হইনি, কিন্তু আমরা আমাদের লেখার মাধ্যমে সরব হয়েছি। যখন মানুষ ফেসবুক দেখতে পাচ্ছিল না, টেলিভিশন দেখতে পাচ্ছিল না, ইভেন প্রথম আলোও দেখতে পাচ্ছিল না, তখন আমরা আমাদের নিউজ পেপারের মাধ্যমে প্রত্যেকটা ঘটনা কিন্তু লিখেছি। এবং যখন এই বিজয়টা যখন শোনা গেল যে উনি চলে গেছেন বা উনি পদত্যাগ করেছেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েই শুরু করছি। আমি বাসা থেকে হেঁটে 16-17 কিলোমিটার গণভবনে চলে গিয়েছি। এটা কেন গিয়েছি আমি ঠিক নিজেও জানি না, আমি হেঁটে চলে গিয়েছি, কারণ আপনারা জানেন যে আমার উপরও কি হয়েছে গত 4 বছর একটা নির্যাতনের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। তো আমি ওখানে গিয়ে আমার কাছে মনে হয়েছে, অনেকেই বলেছে যে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, কেউ কিন্তু একটা প্লেট চুরি করতে গণভবনে যায়নি, মানুষের কষ্টের জায়গা থেকে গিয়েছে। যারা আসলে আক্রান্ত হয়েছে, যাদের বিভিন্নভাবে যাদেরকে বিভিন্ন সময় কষ্ট দেওয়া হয়েছে, তারা ওই জায়গাটিতে গিয়ে নিজের কষ্টটা কিছুটা লাঘব করতে চেয়েছে। এবং পরদিন যখন আমরা দেখলাম যে আমাদের ছাত্ররা ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করেছেন, তখন আমাদের আসলেই খুব ভালো লেগেছে। কারণ আসলে একজন নোবেল বিজয়ীকে এতদিন যে অসম্মান করে আসা হচ্ছিল, আমার মনে হয়েছে যে এইটার কিছুটা হলেও তার মনের কষ্ট দূর হবে এই জায়গাটায় এসে দেশের জন্য কাজ করতে পেরে। আর যেটা বলছিলেন যে নতুন বাংলাদেশ কেমন দেখলাম, আমি যখন বঙ্গভবনে এই অনুষ্ঠানে গেলাম, আমি দেখলাম যখন অনেক পরিচিত মুখ এসেছেন, কিন্তু যখন ছাত্রছাত্রীরা ঢুকলেন তখন জাফরুল্লাহর স্ত্রী প্রথম দাঁড়ালেন, তারপরে দেখলাম যে সবাই দাঁড়িয়ে তাদেরকে সেলুট দিচ্ছেন, তালি দিচ্ছেন, তাদের জন্য একটা আলাদা জায়গা করা হয়েছে, তাদের বসতে দিলেন, এবং এই যে রেসপেক্ট। এবং আমি দেখলাম যে অনুষ্ঠান শেষের পর তাদের কাছেই সবাই যাচ্ছেন, আমাদের যে দুজন জুনিয়র উপদেষ্টা হয়েছেন,
আসিফ এবং নাহিদ ওদের সাথে আমার ডিবি অফিসে যখন নেওয়া হয়েছিল তখনও আমার ওদের সাথে দেখা হয়েছিল। আমি ওখানে গিয়ে ওদের সাথে দেখা করেছিলাম এবং পরবর্তীতে ওখানে যখন দেখা করলাম মানে ওদের চোখের যে পানি, ওদের সবার চোখ জল করছিল এবং ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে একটা স্বাধীনতা আমরা পেলাম, লাল বর্ষায় আনন্দের জল। হ্যাঁ, আনন্দের জল। এবং বিশ্বাস করেন যে আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আপনি জানেন আমি মুক্তিযুদ্ধ নিয়ে অনেক রিপোর্ট করেছি এবং অনেক মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ভুয়া সনদের জন্য অনেক সচিবের চাকরিও গিয়েছে। সো এই জিনিসটার রাজাকার মুক্তিযুদ্ধ এই জায়গাগুলোর সাথে আমি বেশ পরিচিত ছিলাম। এবং যখন ওরা যখন শপথ নিচ্ছিল, নতুন একটা বাংলাদেশ হচ্ছিল, বুকের মধ্যে আসলে কেমন করছিল সেটা বোঝানো যাচ্ছিল। তবে একটা কথা বলবো যে সেই সময় আমার চোখ দিয়ে পানি পড়ছিল আবু সাঈদ এবং মুগ্ধর কথা মনে করে। মুগ্ধ যখন বলছিল যে পানি লাগবে, পানি একটা মায়ের কেমন লাগে তখন, এবং আবু সাঈদের যে বুকটা সে পেতে দিয়েছিল, মনে হচ্ছিল যে এই গুলিটা আমাদের এখানে এসে লেগেছে। তো এই যে এত রক্তের বিনিময়ে স্বাধীনতা, এই স্বাধীনতাকে আসলেই মানে আমরা এখন উদযাপন করছি। শুধু দেখতে হবে আমাদের যেই কষ্ট করে আমরা যেই জায়গাটা পেয়েছি, যেই দেশটা এখন পেয়েছি, সেটা যেন নষ্ট না হয়ে যায়। আসবো আপনার কাছে ডক্টর দিব্যজিৎ কুমার শিলার্পণ। ধন্যবাদ। বাংলাদেশের ছাত্র জনতার একীভূত আন্দোলনের মাধ্যমে সংগঠিত যে বিপ্লব, সেই বিপ্লবের মধ্য দিয়ে যে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি এবং এই লক্ষ্যে যে যাত্রা শুরু হয়েছে তাকে আমি স্বাগত এবং অভিনন্দন জানাই। এই মুহূর্তে আমার একটা কবিতা খুব মনে পড়ছে। রবার্ট ব্রাউনিংয়ের একটা কবিতা আছে, দ্য প্যাট্রিয়ট। ওখানে লাস্টের চরণগুলো এমন, দাস আই এন্টার্ড অ্যান্ড দাস আই গো, ইন ট্রায়াম্প পিপল হ্যাভ ড্রপড ডাউন ডেড, paid by the world, what does thou owe me? God might question, now instead, this God shall repay, I am safer so. তো রবার্ট ব্রাউনিংয়ের এই কবিতাটি এখনকার যে প্রেক্ষাপট তার সঙ্গে অনেকটাই মিলে যায় বলে আমি মনে করছি। কিন্তু সেই সাথে আমি একথাও আমাকে বলতেই হবে যে এই নতুন বাংলাদেশের যাত্রার প্রথম প্রহর যেটা শুরু হয়েছিল, সেটা যেভাবে কলঙ্কিত হয়েছে, বিজয়ের আনন্দ কিন্তু আমার কাছে অনেকাংশে ম্লান হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে বৈষম্যহীন যে বাংলাদেশের কথা আমরা বলছি, বৈষম্যহীন সেই বাংলাদেশের যাত্রাটা শুরুই হয়েছে বৈষম্যের মাধ্যমে, হিংসার মধ্য দিয়ে, সাম্প্রদায়িকতার আগুনে। যার কারণে আমার কাছে শুধু আমি না, বাংলাদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন তাদের প্রত্যেকের কাছে একদিকে যেমন এটি একটি বিজয়ের আনন্দ ছিল, কিন্তু আরেক দিকে তাদের জান মালের শঙ্কায় তারা শঙ্কিত ছিলেন। আমি অনেকের কথাই বলতে পারি। এখন একটা বাংলাদেশের যে শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা আছে প্রথম আলো, সেই প্রথম আলোর আমি যদি বরাত দিয়ে বলি, গত 5ই আগস্ট, আপনারা নিশ্চয়ই জানেন, গত 5ই আগস্ট সাবেক সরকারের পতনের খবরটা চারদিকে ছড়িয়ে পড়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, আমি এটা নিজে বানিয়ে বলছি না, প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী ঢাকার ধামরাই, নাটোর, পটুয়াখালী, কলাপাড়া, শরীদপুর ও ফরিদপুরে হিন্দু মন্দিরে হামলা, নোয়াখালী, মেহেরপুর, চাঁদপুর এবং খুলনার হিন্দুদের বাড়িঘরে হামলা করা হয়েছে। দিনাজপুরে হিন্দুদের 40টি দোকান ভাঙচুর করা হয়েছে। এছাড়া রংপুরের তারাগঞ্জে আহমদীয়দের উপাসনালয়ে ভাঙচুর এবং হামলা হয়েছে। এছাড়া যশোরের বাঘারপাড়া উপজেলা, মনিরামপুর উপজেলা, অভয়নগর উপজেলা, নারিকেলবাড়িয়া, শালবরাই গ্রাম, সেকেন্দারপুর গ্রামে অর্ধশত হিন্দু বাড়িতে আক্রমণ করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। তালিকাটি বেশ দীর্ঘ। এখন একটা কথা খুবই তাৎপর্যপূর্ণ এখানে, সেটা হলো অপরাধহীন সমাজ আমরা কখনোই, পুরোপুরি অপরাধহীন সমাজ কখনোই প্রতিষ্ঠা করা সম্ভব না। কিন্তু একটি শৃঙ্খল সমাজ যখন আপনি গড়তে যাবেন, আপনাকে অবশ্যই সেটা প্রথম ধাপ হলো অপরাধ যে সংঘটিত হয়েছে সেটাকে স্বীকার করে নেওয়া। আপনাকে স্বীকার করতে হবে অপরাধ যে হয়েছে, গণমাধ্যমে সেটাকে আসতে হবে। কেননা শুধুমাত্র তখনই স্থানীয় প্রশাসন এবং সরকার অ্যালার্ট হবে, সাধারণ মানুষ অ্যালার্ট হবে। কিন্তু মানে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমার কাছে মনে হয়েছে যে গত কয়েকদিন ধরে প্রথমে তো আমাদের দেশের গণমাধ্যমে এই জিনিসগুলো খুব একটা বেশি আসেনি। একটা সময় ছিল গত সরকারের সময় যেরকম আমরা দেখেছি যে বিভিন্ন চাপের মধ্যে গণমাধ্যম থাকতো, তারা সেটা দিতে পারতো না। কিন্তু এবারও আমরা দেখলাম যে একটা মাত্রা, অপরাধের একটা মাত্রা নিরূপণ করার চেষ্টা হচ্ছে যে বেশি হয়েছে না কম হয়েছে। অপরাধ তো অপরাধী, সেটা বেশি হোক আর কম হোক, সেটা কোনো মাত্রা নিরূপণ করা যাবে না। অপরাধ হয়েছে।
হামলা তো হয়েছে, ভাঙচুর তো হয়েছে, আমরা আরও শুনতে পেয়েছি যে ষড়যন্ত্র, পরাজিত শক্তির কাজ, এই শব্দগুলো বা বাক্যগুলো বলা হয়েছে। অপরাধহীন সমাজ করতে গেলে আপনি এই কথাগুলো বলতে পারবেন না। অপরাধ আপনাকে হতে স্বীকার করতে হবে, সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যারা কথাগুলো বলছেন তারা তাদের দায়িত্ব থেকে কি করেছেন, তারা জানলেন কীভাবে? যদি জেনেই থাকেন তারা কি করেছেন, তারা যে ব্যবস্থা নিয়েছেন তার ফলে এটার ফলাফল কি হয়েছে? হামলা কি কমেছে বা এটা কি বন্ধ হয়েছে? আমি মানে এখানে অনেকে হয়তো রাষ্ট্রের ইমেজের কথাও বলতে পারেন, কিন্তু মনে রাখবেন যে কারো লাশের উপর দিয়ে কখনো রাষ্ট্রের ইমেজ তৈরি করা যায় না। সেটা আমরা দেখলাম, আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে জ্বলজ্বল করছে। তাই অপরাধের প্রকাশ, প্রচার, তদন্ত এবং বিচার, এই 4টি ধাপ আমাদেরকে পার করতেই হবে। এটা কেবলমাত্র কিন্তু সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে নয়, সকল ধরনের নির্যাতনের ক্ষেত্রে, সকল ধরনের অপরাধের ক্ষেত্রে আমাদেরকে এই 4টি ধাপ পার করতেই হবে। ব্যারিস্টার শিহাবুদ্দিন খান। ধন্যবাদ দিলু ভাই। আমরা আসলে নতুন বাংলাদেশের আজকের বক্তব্যের শুরুতে আমি প্রথমে আসলে স্বৈর শাসনের পতন ঘটিয়ে যে নতুন বাংলাদেশের যারা বিনির্মাণ করেছেন সেই আপামর জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার অগণিত ছাত্রছাত্রী এবং এই স্বৈর শাসকের বিরুদ্ধে শেষ সময় পর্যন্ত আন্দোলনে যারা জড়িত ছিলেন সবাইকে আমি নতুন বাংলাদেশ বিনির্মাণের সফলতার সময়ে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি অবশ্যই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই সংখ্যাটি যদিও নিরূপিত হয়নি, কিন্তু জনমানসে কিন্তু এই যেই গণহত্যার কথা আমরা বলছি সেটা হাজারের উপরে বিভিন্ন সূত্র বরাতে দাবি করা হয়েছে। আমি এই হাজারো ছাত্র জনতার যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অগণিত হাজার হাজার মানুষ যারা আহত হয়ে বিছানায় কাতরাচ্ছেন, হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের আরোগ্য কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখুন, এটি বাংলাদেশের ইতিহাসে নয়, আমি মনে করি পৃথিবীর ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা। এটি কি একটি স্বাভাবিক অভ্যুত্থান বললে চলবে না, এটি আমি মনে করি যে পৃথিবীর ইতিহাসে যেই বিখ্যাত বা উল্লেখ করবার মতো যেই গণ অভ্যুত্থান রেভলিউশনগুলোর কথা আমরা জানি, এর মধ্যে অন্যতম হিসেবে স্থান পাবার মতো একটি গণ অভ্যুত্থান বাংলাদেশে ঘটেছে। এই গণ অভ্যুত্থানের সাথে আমি প্রেক্ষাপটটা একটু আলোচনা করে নিতে চাই এই জন্য যে এর থেকে ভবিষ্যতে বাংলাদেশে শুধু নয়, পৃথিবীর বিভিন্ন দেশে শাসকদেরকে এবং যারা স্বৈরাচারী মনোভাব পোষণ করতে চান বা সেই সুযোগ তৈরি করতে চান তাদের শিক্ষা নেওয়ার আছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বৈষম্য শব্দটাকে একটু এমফাসাইজ করতে চাই। বিগত 16 বছরে বাংলাদেশে, আমি বলছি না 16 বছরের আগে বাংলাদেশ নিষ্পাপ ছিল, বাংলাদেশে কোনো সমস্যা ছিল না, কিন্তু 16 বছরে যে স্বৈরাচারী স্ট্রাকচার এখানে দাঁড়িয়েছিল সমস্ত ক্ষেত্রে, আজকে আমরা যেখানে বসে আছি গণমাধ্যম, বিচার বিভাগ, শিক্ষার ক্ষেত্র, রাজনীতির সামগ্রিক জায়গায় একটি বৈষম্যের সর্বোচ্চ মাত্রায় নিয়ে যাওয়া হয়েছিল এবং এই বৈষম্যের সর্বোচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার কারণে এর সাথে রাষ্ট্রযন্ত্রের দুর্নীতি, অপশাসন, অত্যাচার, নিপীড়ন যখন সংযুক্ত ছিল, মানুষ আসলে নাভিশ্বাস উঠে গিয়েছিল। আমি উল্লেখ করতে চাই কোনো পার্টিকুলার ঘটনাকে উল্লেখ করে নয়, এই 16 বছরের বিভিন্ন সময়ে কিন্তু রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আন্দোলনের বিভিন্ন ক্ষেত্র প্রস্তুত হওয়ার জায়গা তৈরি হয়েছিল বা আন্দোলন হয়েছিল, কিন্তু শেষ অবধি সেগুলো সফল হয় নাই শুধুমাত্র একটি কারণে, সেটি একটি কেন্দ্রীভূত গোষ্ঠীর সাথে অথবা কোনো একটি পার্টিকুলার রাজনৈতিক দলের সাথে সেই অবিচারটা হয়েছিল। সেটি আপামর জনসাধারণকে আসলে সামগ্রিকভাবে টাচ করতে পারেনি। আর স্বৈরশাসনের অন্যতম নিয়ামক যে সমাজে, রাষ্ট্রে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করা, যে সকলেই প্রতিবাদ করতে যাওয়ার আগে 2 বার চিন্তা করতেন যে আমার কালকে কি হবে, আমি সন্তান নিয়ে কালকে নিরাপদ থাকতে পারবো কিনা, আমার চাকরিটা থাকবে কিনা, আমার ব্যবসাটা থাকবে কিনা। কিন্তু এবার কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই জেনজি, যাদেরকে আমরা এই নতুন প্রজন্মের, আসলে তাদেরকে আমরা কিছুটা, আমি মনে করি সকলেই আন্ডারস্টিমেট করেছি, যেই জায়গার থেকে আমাদের আসলে দুঃখ প্রকাশ করা উচিত। তারা কিন্তু একটি জিনিস তাদের এই
প্রতিজ্ঞা দিয়ে, তারা তাদের অবারিত ধৈর্য দিয়ে একটি জিনিস প্রমাণ করেছে যে এই সমস্যাটা কিন্তু, এই বৈষম্যের সমস্যাটা শুধু আমার নয়, আপনার নয়, এটা সামগ্রিক। আপনি দেখলেন যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে এই মরণঘাতী অস্ত্রের ব্যবহার শুরু হলো এবং তাদের উপরে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি করা শুরু হলো, তখন কিন্তু এখানে কুলি, মজুর, শ্রমিক, রিক্সা চালক, বাসার ভিতরে খেলতে থাকা শিশু হত্যার শিকার হলো। তখন কিন্তু এই অন্যায়টা আর পার্টিকুলার কোনো জনগোষ্ঠীর মধ্যে থাকলো না, এটি গণ অভ্যুত্থানের রূপ নিল। এবং আপামর আমি নিজে দেখেছি যে কিভাবে রিক্সা চালকেরা, শ্রমিকেরা, ট্রাক শ্রমিকেরা কিভাবে এই আন্দোলনের সাথে পরবর্তীতে যুক্ত হয়েছে। এবং সর্বশেষ তো আমরা দেখলাম যেদিন সাবেক যিনি প্রধানমন্ত্রী স্বৈরশাসক যিনি চলে গেলেন, সেদিন আমরা দেখলাম যে লক্ষ কোটি মানুষের যে মিলন এবং আনন্দ, এবং সেই আনন্দশ্রু দেখে কিন্তু আমরা আবেগ ধরে রাখতে পারিনি। আমার মনে হয় জিল্লু ভাই, এই যে গণ অভ্যুত্থান, এই সফলতার এই জায়গায় আমাদের এখন যেটা অর্জন হয়েছে, এটি একটি বিশাল অর্জন। আমি মনে করি এই অর্জনটা কিন্তু আমাদের কারোর ধারণাও ছিল না যে আমরা এইভাবে এই সমস্যার থেকে, এই স্বৈরশাসন থেকে উত্তরিত হতে পারবো, বা এই সমস্যাটি, এই জগদ্দল পাথরটি এত এইভাবে আমাদের ঘাট থেকে নেমে যাবে। আমার মনে হয় এই মুহূর্তে আমাদেরকে যেটা ফোকাস করা উচিত, যেটা এই মুহূর্তের প্রশ্নে আমি পরে আসছি, ফোকাসের জায়গায় ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া, 5ই অগস্টের পরে এরপরে নতুন সরকার গঠিত হলো, অন্তর্বর্তীকালীন সরকার। সো অন্তর্বর্তীকালীন সরকার তার কর্মকাণ্ড, তার অঙ্গীকার এবং সামগ্রিকভাবে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, কিছুটা ডক্টর অর্পণ উল্লেখ করেছেন, সমাজের অন্যান্য জায়গা থেকে নানা রকমের প্রশ্ন আছে, নানা রকমের স্বপ্ন আছে, সব মিলিয়ে আসলে আপনি কি দেখছেন, কি হচ্ছে? একটা বিষয় হচ্ছে, আমরা সকলেই জানি যে স্বাধীনতা অর্জনের থেকেও স্বাধীনতা রক্ষা করা আরও মোর চ্যালেঞ্জিং। আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের তরুণ সমাজ আমাদেরকে একটা নতুন বাংলাদেশ এনে দিয়েছে। আমাদের সকলেরই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব হচ্ছে এখন, যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে তাদেরকে সহযোগিতা করা। এখন প্রথমে প্রশ্ন হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের রোলটা কি, তাদের উদ্দেশ্যটা কি? আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আজকেও তারা মিটিং করেছেন। একটা বিষয় তাদের রাজনৈতিক দলগুলো থেকে বারবারই উঠে আসছে যে 3 মাসের মধ্যে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়ার জন্য, যাতে একটা ইলেকটোরাল প্রসেসের মধ্যে একটা সাধারণ জনগণের ভোটে যাতে জনপ্রতিনিধি নির্বাচিত হয়। আর আবার আরেকটা স্কুল অফ থট হচ্ছে যে মাত্র তো একটা দেশ স্বাধীন হলো, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সংস্কারের দরকার আছে এবং একটা টোটাল রিফর্মের যে দরকার আছে। আমি মনে করি যে এই বিষয়ে আমরা সকলে একমত হব। তো আপনি দেখবেন যে একটা রাষ্ট্রের যে 3টা পিলার আছে, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেটিভ, আমরা ইতিমধ্যে দেখেছি যে জুডিশিয়ারিতে একটা বিপ্লব হয়েছে। আমাদের চিফ জাস্টিস পদত্যাগ করেছেন, নতুন চিফ জাস্টিস শপথ গ্রহণ করেছেন। এর পাশাপাশি আপনারা দেখবেন যে প্রত্যেকটি রাষ্ট্রযন্ত্রের যারা প্রধান ছিলেন তারা কিন্তু একে একে রেজিগনেশন দিচ্ছেন, অর্থাৎ সংস্কারের কাজ সবেমাত্র শুরু হয়েছে। তো এখন ইন্টারিম গভর্নমেন্টের কাছে যদি আপনার এক্সপেকটেশন থাকে যে আপনি এসেছেন ভালো কথা, বাট আপনার একমাত্র কাজ হচ্ছে আরেকটা দলকে কিভাবে আপনি নির্বাচনের জন্য মাঠ তৈরি করে দিয়ে আপনি চলে যাবেন, সেটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে যে আপনারা রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় যেখানে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি চলে গিয়েছে, এবং সেটা ছাড়াও এই যে গত 20-25 দিন যে গণহারে হত্যা হয়েছে, আমি তো মনে করি সবার আগে সেটার বিচার হওয়া উচিত। 1 নম্বর দাবি, আমি তরুণ সমাজের একজন প্রতিনিধি হিসেবে বলবো যে আমি মনে করি, প্রত্যেকেই মনে করে যে আগে প্রত্যেকটা হত্যার বিচার হওয়া উচিত, সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এবং এটার কোনোটাই এত সহসা হবে না। এক সাগররুনি হত্যাকাণ্ডের বিচার আমরা এখনও পর্যন্ত শুরুই হতে দেখিনি। তাহলে আপনি 1000-2000 মানুষজনকে যেভাবে নির্বিচারভাবে হত্যা করা হয়েছে, এই প্রত্যেকটা বিচার তো সময় লাগবে। পিলখানা হত্যাকাণ্ডের কথা আমরা তো ভুলেই যেতে বসেছি। প্রত্যেকটা হত্যার বিচার করা উচিত। এর পাশাপাশি আমার পাশের বক্তা ভাইয়া যে কথাটা বললেন, আমরা কিন্তু এটাই দেখে এসেছি, ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ প্রত্যেকটা শাসক গোষ্ঠী সবসময় একটা ডিভিশন তৈরি করার মাধ্যমেই আমাদেরকে পৃথক করে রেখেছে। আপনি দেখবেন যে
আন্দোলনের আগেও প্রাইভেট ইউনিভার্সিটি ভার্সেস পাবলিক ইউনিভার্সিটিরও একটা এখানে একটা বিতর্ক ছিল, বিভাজন ছিল। কিন্তু বিস্ময়কর হলেও এবং খুবই আশাব্যঞ্জক একটা দিক, বিশেষ করে আমি ব্র্যাক ইউনিভার্সিটির কথা উল্লেখ না করলেই নয়, তারা যেইভাবে ওই দিন এগিয়ে এসেছিলেন সেটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা অনবদ্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং এটার মাধ্যমেই তারা তরুণরা দেখিয়ে দিয়েছে যে যেই কোনো ধরনের বিভাজনটা কিন্তু একটা রাষ্ট্র বা শোষক শ্রেণীর যে সরকার থাকে তারাই সবসময় আমাদের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা আদিবাসী যারা আছেন প্রত্যেকের মধ্যেই কিন্তু এই ধরনের একটা ডিভাইড অ্যান্ড রুল করার তারা প্রচেষ্টা করেন, যেটা এই আন্দোলনের মাধ্যমে আমরা দেখলাম কিন্তু ছাত্ররা সেই জিনিসটা করে দিয়েছেন। এখন রিফর্মের কথা যদি আমরা বলি, প্রত্যেকটা ক্ষেত্রে এই রিফর্ম হওয়া উচিত, যত দ্রুততার সাথে সম্ভব বিচারগুলো হওয়া উচিত। বর্তমানে আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার ঠিক করা হচ্ছে প্রথম কাজ। আপনি দেখবেন কিন্তু এর মধ্যে এখনও সব কিছু অনেক আনস্টেবল। আমাদের ইকোনমির তো অনেক বিশাল বড় একটা ধাক্কা গিয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিভিন্ন ধরনের বক্তব্য যেগুলো উঠে আসছে, রাজনৈতিক বক্তব্য, আজকে একটু দেখেছি ছাত্ররা যারা আছে তারা কিন্তু সেটা পরিপ্রেক্ষিতেও তারা আবার কিছুটা পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। তো আমি মনে করি একটা রাষ্ট্র মাত্র শুরু করলাম আমরা নতুন করে একটা যাত্রা, এই যাত্রায় সবারই কিছুটা ভুল বুঝাবুঝি হতে পারে, কিন্তু আমাদেরকে মনে করতে হবে রাষ্ট্র এখন আমাদের একটা পরিবারের মতো। আমরা সবাই যাতে পরিবারটাকে সুন্দর করে গুছিয়ে কিভাবে আমরা সামনে এগিয়ে যেতে পারবো সেই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে বেশি ফোকাস করা উচিত যেই বিষয়গুলোতে, সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক যেই দুরবস্থার মধ্যে দেশটাকে তারা গ্রহণ করেছেন সেখান থেকে উত্তরণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত, এই বিষয়গুলো আমি মনে করি। জি, আমি এই পর্যায়ে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই প্রাথমিক অর্জনের সাথে কিন্তু এই মুহূর্তে অনেকগুলো চ্যালেঞ্জ জড়িত। এই চ্যালেঞ্জগুলো আসলে যে একটি স্বৈরাচারের পতনের পর বা একটি সরকার পরিবর্তনের কারণেই যে চ্যালেঞ্জগুলো তৈরি হচ্ছে তা কিন্তু না। আমাদের সামগ্রিকভাবে রাষ্ট্র ব্যবস্থায় এই সমস্যাগুলো কম বেশি ছিল, যেটার মাত্রা এখন আমরা যেটাকে বলতে পারি মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে এসছে, এবং স্বৈরশাসকের বিভিন্ন উপাদান এবং তাদের গদি টিকিয়ে রাখার কারণে তারা যেই প্রাতিষ্ঠানিক যেই সংকটগুলো তৈরি করেছে, অব্যবস্থাপনাগুলো তৈরি করেছে, সেগুলোর জায়গায় একটা বিষয় আছে। আমি যদি একটু ক্যাটাগরিক্যালি বলি যে এই সময়ে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই, কারণ ডক্টর ইউনূস সাহেবের মতো একজন মানুষ এই সময়ে রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। আমি মনে করি যে ওনার এই মুহূর্তে বিকল্প ছিল না, এবং ডক্টর ইউনূস সাহেবকে যদি আমরা সামগ্রিকভাবে সবাই সহায়তা করতে পারি, আমি মনে করি দেশের আপামর জনসাধারণ তাকে ইতিবাচকভাবেই নিয়েছেন, তাহলে এই রাষ্ট্রের একটি ইতিবাচক উত্তরণের সম্ভাবনা স্থায়ীভাবে আমরা দেখতে পাচ্ছি। বাট আমি আহসানের সাথে একমত হয়ে একটা জিনিস বলবো যে সব কাজের সাথে এই যেই রক্তের উপর দিয়ে আসলে এই নতুন বাংলাদেশের জন্ম, সেই গণহত্যার বিচারের দিকটা কিন্তু প্রায়োরিটি দিতে হবে, এবং দিতে হবে এটার টুফোল্ড আসপেক্ট। একটি হচ্ছে হত্যার বিচার, অর্থাৎ যাদের সন্তান হারিয়েছেন, যারা পরিবারের সদস্য হারিয়েছেন, তাদের তো এটা ফৌজদারি আইনেই তাদের হত্যার বিচারের একটি বিষয় আছে। আরেকটি বিষয় হচ্ছে এই যে আপনি সরকারের পুলিশ বাহিনীকে, আপনি বিজিবিকে ব্যবহার করে মরণাস্ত্র ব্যবহার করলেন আপনার রাষ্ট্রের নিরীহ ছাত্র জনতার উপর, এই কালচারটা যাতে ভবিষ্যতে কেউ দুঃসাহস করতে না পারে, এজন্য দৃষ্টান্তমূলক শাস্তির জায়গাটা আমার মনে হয় একটা প্রায়োরিটি দিতে হবে। দ্বিতীয় প্রায়োরিটি হবে এটাও টু ডেটার আদার্স, যে পরবর্তীতে যাতে এটার কালচারটা অব্যাহত না থাকে, সেটি হচ্ছে স্বৈরশাসকের যারা দোসর ছিলেন, যারা সুবিধাভোগী ছিলেন, তাদের যে দুর্নীতি লুটপাটের মাধ্যমে তারা অর্থ সম্পদ করেছেন, এগুলোকে আমার মনে হয় প্রায়োরিটি বেসিসে দরকার হলে এগুলো ফাস্ট ট্র্যাক একটা মেকানিজম নিয়ে গভর্নমেন্ট এই অর্থ সম্পদ বাজেয়াপ্ত করবার তারা পদ্ধতিতে তাদেরকে এগোতে হবে। এতে আমি মনে করি যে পাচার হওয়া অর্থ যদি আজকে আমাদের যেই অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নমেন্ট গঠিত হয়েছে তারা যদি আন্তরিক হন, তারা কিন্তু বিদেশের রাষ্ট্রগুলো আমরা চিনি, কোন রাষ্ট্রগুলোতে তারা বেগম পাড়া বানিয়েছে, কোন রাষ্ট্রগুলোতে তারা অর্থ সম্পদ নিয়ে বাড়ি গাড়ি করেছে। এই দুতিয়ালিটা যদি আন্তর্জাতিকভাবে করতে পারেন, আমার মনে হয় বিরাট অংশের একটি পাচারকৃত অর্থ ফেরত আনাও সম্ভব। আর দেশে যাদের সম্পদ এবং অর্থ এগুলো রয়েছে সেগুলোর বাজেয়াপ্ত করবার ব্যাপার। আমি থার্ড যে বিষয়টা বলবো যে
এই 16 বছরে বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানকে ধ্বংস করে রেখে যাওয়া হয়েছে। আমি স্টার্টিং ফ্রম বিচার বিভাগ, আজকে ইলেকশন কমিশন, আজকে আপনি শিক্ষার যেই আমরা মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনি জানেন যে 2021 সালে যে নতুন কারিকুলাম হয়েছে, সর্বস্তরে এটা গবেষণায় অ্যানালিসিতে এসছে যে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার যে প্রকান্তরে একটি প্রচেষ্টা, এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের আমার মনে হয় জরুরি ভিত্তিতে এখানে যারা এই অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নমেন্টে আসছেন তারা যথেষ্ট যোগ্য এবং তাদের আমি মনে করি কোনো ইগো অথবা আদারওয়াইজ কোনো সমস্যাও থাকার কথা নয় যে এখানে যারা অংশীজন আছেন, যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে বসে এই প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে একটি মনোযোগ দিতে হবে। আপনি জানেন বাংলাদেশ কিন্তু রিটেন সংবিধানের দেশ, লিখিত সংবিধান রয়েছে। এই সংবিধানের আমি আজকে বিস্তৃত আলোচনার সময় যেহেতু নেই, এই সংবিধানের বিস্তর সংস্কার অথবা সংবিধান পরিবর্তন করতে হবে, কারণ এই সংবিধানের পরতে পরতে আসলে এটাকে মিসইউজ করার জায়গা এই তৈরি হয়েছে, যেটা রোধ করতে হবে। আমি এই পর্যায়ে একটি জিনিস বলবো, আপনি দেখেন বাংলাদেশে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পুলিশকে কিন্তু অগ্রভাগে রাখতে হবে। পুলিশকে ডিনাই করার সুযোগ নেই, কিন্তু পুলিশকে কিভাবে একটি স্বৈরশাসক তার শাসন, তার গদি সুরক্ষার জন্য জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে, জনগণের সাথে একটি ঘৃণার জায়গায় তৈরি করেছে। পুলিশ বিভাগের আমার মনে হয় সংস্কার, পুলিশের যাতে রাজনীতিকরণ, দলীয়করণ এটি রোধ করা যায়, সেই জায়গাটায় আমার মনে হয় যে ফোকাস দিতে হবে। আমি আরেকটু পরে সময় দিলে আমি পরে আসছি। ডক্টর অর্পণ, আমি জাস্ট আপনার কথার সূত্র ধরেই প্রশ্নটা করতে চাই। প্রথম কথা হচ্ছে যে 5ই অগস্টের আগে যা হয়েছে সেটাও কাঙ্ক্ষিত নয়, যে নিপীড়ন, নির্যাতন, গুলি করে মানুষ হত্যা, ছাত্র হত্যা, সেটা কাঙ্ক্ষিত নয়। কিছু ধ্বংসযজ্ঞ হয়েছে, সেটাও কাঙ্ক্ষিত নয়। এবং অনেক সময় মানুষের অ্যাঙ্গার থেকে মানুষ সেটা করে, ক্ষুব্ধ মানুষ, দীর্ঘদিন বঞ্চিত মানুষ এটা করতে পারে, না করতে পারলে ভালো। আবার এর মধ্যে ক্রিমিনালসরাও ঢুকে পড়ে, তারাও এই কাজটা করে। আপনি যেহেতু মাইনরিটিদের উপরে, আমি মাইনরিটি শব্দটা ব্যবহার করতে চাই না, বাট এবং প্রতিটা দেশেই মাইনরিটির এক ধরনের ইনসিকিউরিটি থাকে নানা কারণে, কারণ নানান সুযোগ সন্ধানীরা থাকে। হয়নি সেটা কেউ বলছে না, হচ্ছে। এবং আপনি তথ্যপাত্র দিয়েছেন, প্রথম আলোকে উদ্ধৃত করেছেন, প্রথম আলোর একজন অত্যন্ত প্রভাবশালী সিনিয়র সাংবাদিক এখানে রয়েছেন, তিনি উল্লেখ করেছেন। কিন্তু এরকম কিছু কথা আছে, যেমন ধরেন এটা কি রিলিজিয়াস মোটিভ থেকে করা হয়েছে না পলিটিক্যাল মোটিভ থেকে? আমি কোনোটাই সমর্থন করছি না, আমাকে ভুলভাবে ব্যাখ্যা করবার কোনো সুযোগ নেই। আমি আপনার কাছ থেকে বুঝতে চাইছি, এটা কি বাংলাদেশের যারা বিগত দিনে ক্ষমতায় ছিলেন, যারা ক্ষমতাচ্যুত হয়েছেন, তাদের কারো কারো বক্তব্যে উস্কানি দিয়ে বা ভারতকে ইন্টারভেন করার কথা আমরা শুনেছি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে, যেখানে হিন্দুরা বিপদে আছে, ইন্টারভেন করো, সেগুলো সেই সব উস্কানির কোনো প্রতিফলন কি না? বা ভারতীয় সোশ্যাল মিডিয়াতে বা ভারতীয় গণমাধ্যমে যেটা প্রচারণা, যেটাকে কলকাতা পুলিশ বলেছে যে চিত্রটা এত খারাপ, আমি কালকে একজন ফিল্ম মেকারের বক্তব্য শুনছিলাম লম্বা সময়, এত খারাপ, নিঃসন্দেহে খারাপ, একটি ঘটনা, একটি মৃত্যুও খারাপ, 1000 মৃত্যু, মানে কোনোটাই সমর্থনযোগ্য না। আমি আসলে রিয়েল পিকচারটা বুঝতে চাইছি এবং আসলে সমস্যাটা কোথায়। এবং আওয়ামী লীগের সময় এটা অনেকেই মনে করেন যে তারা একটু কমফোর্ট জোনে থাকেন। আওয়ামী লীগ যেমন ভারতের সঙ্গে মনে করে যে একটু কমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে আছে, কিন্তু এগুলো আবার সামগ্রিকভাবে অন্য জনগোষ্ঠীকে আসলে ক্ষুব্ধ করে তোলে কিনা বা তাদের প্রতি এক ধরনের অসন্তোষ তৈরি করে কিনা। কারণ আমার কাছে যেসব আমি ছোটোখাটো স্টাডি যেগুলো পড়েছে মাইনরিটিদের উপরে বাংলাদেশে, তাতে দেখা যায় যে আসলে মাইনরিটির সম্পদ যারা গ্র্যাব করেছেন তারা কিন্তু সিন্স ইন্ডিপেন্ডেন্স আওয়ামী লীগই সবচেয়ে বেশি করেছে এবং তারা আসলে ভোট ব্যাংক হিসেবে তাদেরকে অনেক ক্ষেত্রে ব্যবহারও করেছে। তো সব মিলিয়ে একটু আমি আপনার কাছ থেকে বুঝতে চাই, সময় হাতে খুব বেশি নেই, অল্প করে যদি মেবি আই এম রং। আপনি যথার্থই বলেছেন, একদম এখানে এটাকে অস্বীকার করবার কোনো উপায় নেই। এজন্য আমাদেরকে না একটু পেছনে ফিরে তাকাতে হবে। সেন্টার ফর অল্টারনেটিভস এর বাংলাদেশ পিস অবজারভেটরি 2013 থেকে 2022 সাল পর্যন্ত সংখ্যালঘুদের উপরে বিভিন্ন সহিংসতার ধরন বিশ্লেষণ করে যে তথ্য দিয়েছেন, সেটা অনুযায়ী সংখ্যালঘুদের উপরে সহিংসতার 70% ভূমিকেন্দ্রিক। মোট সহিংসতার 59% নতুন সংগঠন। তাদের যে তারা 2013 থেকে 22 সাল পর্যন্ত যে সমীক্ষাটি করেছেন সেই অনুযায়ী তাদের যে সেটা তাহলে তারা করেনি, তারা অন্য সংগঠন করেছে, নতুন সংগঠন বাংলাদেশ পিস অবজারভেটরি করেছেন।
সেখানে 70% ঘটে ভূমিকেন্দ্রিক, মোট সহিংসতার 59% ঘটে সংখ্যালঘুদের সম্পত্তি এবং ধর্মীয় স্থান ধ্বংসের মাধ্যমে, আর 11% ঘটে সরাসরি ভূমিকেন্দ্রিক বিরোধ। এখন আপনি এখানে রাজনৈতিক যে এখানে যোগ সাদস্য সেটি বলছিলেন, আপনি খুবই ধরেন যেমন অনেক মুসলিম মানে মুসলমান সম্প্রদায়ের অনেকের বাড়ি ঘরে লুটপাট হয়েছে, অনেকের বাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে, সেটা হয়েছে তার আওয়ামী লীগ পরিচয়ের কারণে। সেটা হওয়া একদমই অন্যায়, আমি বলবো অবশ্যই অন্যায়, কিন্তু হয়েছে। আমি সেই বিবেচনা থেকে জিজ্ঞেসটা করছি। এখানে কয়েকটি প্রশ্ন আপনি নিয়ে এসেছেন। এখন ধরেন যে এই পরিস্থিতিতে আপনি, সেটা রাজনৈতিক কারণে হয়েছে, অন্যায্য কাজ হয়েছে, কিন্তু এই পরিস্থিতিতে যদি কোনো খ্রিশ্চানের বাড়ি, বুদ্ধিস্টের বাড়ি, হিন্দুর বাড়ি বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী কারো বাড়ি পড়ে যায়, সেটাকে কি আপনি ওইভাবে দেখবেন নাকি রাজনৈতিক বিবেচনা থেকে দেখবেন? কিন্তু আমি তারপরেও বলছি সেই বিবেচনার বাইরেও অনেক সুযোগ সন্ধানী অনেক নিরীহ মানুষকে এই সময়ে হিন্দু সম্প্রদায়ের বা অন্য সম্প্রদায়ের হতে পারে, সেটা যে করেনি সেটাকে উড়িয়ে দিতে পারবেন না, করা হয়েছে। কিন্তু আমি বলছি যে স্কেল এবং যেভাবে দেখা হচ্ছে যে অ্যাঙ্গেল থেকে, সেটা কতটা সমীচীন। একদমই তাই, একদমই তাই। আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা, আমি যদি স্পেসিফিক করে বলি বাংলাদেশের হিন্দুরা যারা, তারা একটি বিশেষ দলকে সবসময় বিশ্বাস করে এসেছে, এটা তারা কমফোর্ট জোন মনে করছে। অন্য দলকে কেন করতে পারছে না? এখন কেন করতে পারছে না এই প্রশ্নটি যাদেরকে করতে পারছে না তাদেরকে জিজ্ঞেস করলেই মনে হয় ভালো হয়। কেননা আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে এমন অনেকেই আছেন যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না, কিন্তু ভোটটা দেন কিন্তু নৌকায়। কারণ বাংলাদেশের সংখ্যালঘুদের কাছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা এমন কোনো ক্লিয়ার পিকচার তাদের তৈরি করতে পারেননি যাদের জন্য সংখ্যালঘুরা তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বিশ্বাস করতে পারবে, রাষ্ট্র ক্ষমতায় গ্রহণ করতে পারবে। সেই তুলনায় এবং বা সেই সুযোগটি নিয়ে আওয়ামী লীগের মতো যে দলটি, তারা অন্তত মুখে ধর্মের নিরপেক্ষতা এবং সাম্যের কথা বলে সংখ্যালঘুদেরকে একটি যুগ যুগ ধরে বলা যায় প্রায় এখন পর্যন্ত সংখ্যালঘুদের তাদের ভোট ব্যাংক হিসেবে নিয়ে এসেছে। তাদেরকে আমরা অন্য ধর্মীয় গোষ্ঠীকে, এমনকি ইসলাম ভিত্তিক যে ধর্মীয় গোষ্ঠীগুলি আছে তাদেরকেও তারা ব্যবহার করে। একদমই তাই, একদমই তাই। এবং আপনি আরেকটি ইনফরমেশন যেটি দিয়েছেন এটা অত্যন্ত অত্যন্ত সঠিক, সেটা হলো যে 1971 থেকে আজ পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুদের ভূমি বা সম্পত্তি দখল করবার যে লিস্টে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের এক শ্রেণীর নেতাকর্মী। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের এই যে স্বভাবটি, মানে এরকম ব্যাপারটা তার কাছে এরকম যে সংখ্যালঘুরা দেশে থাকলে ভোট, না থাকলে সম্পত্তি। ব্যাপারটি অত্যন্ত যৌক্তিক এবং সত্য। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন যে আমরা সবসময় 2001 সাল থেকে ধরি, সংখ্যালঘু নির্যাতনটা সবসময় বলতে 2001 সাল থেকে ধরি, কিন্তু এর আগেও তো হয়েছে। যদি 2001 সাল থেকে যদি ধরি, 2001 সাল থেকে আজ পর্যন্ত যতগুলো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, যতগুলো হামলার ঘটনা ঘটেছে, একটিরও কোনো বিচার তো হওয়া দূরের কথা, কোনো তদন্ত পর্যন্ত হয়নি। এবং সেটা আওয়ামী লীগের সময়, এবং এর মধ্যে একটা সবচেয়ে বেশি সময় ছিল খ্রিস্টানদের ক্ষেত্রে হয়েছে এবং হিন্দুদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়েছে। বিচার বিভাগীয় তদন্তও হয়েছিল 2001 থেকে 6 এর ঘটনা। না, আমি সেটার কথা বলছি না, আমি বলছি এই আমলে যা হয়েছে সেগুলোরও হয়নি, অনেক ঘটনা ঘটেছে, সেটার কথাই বলছি, একটিরও হয়নি। এবং এই যে 2001 থেকে 2024 পর্যন্ত যে টেনিউরটা, এর মধ্যে সবচেয়ে বেশি সময় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। বিএনপি ছিল প্রথমে, তারপর তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারপর থেকে 2008 থেকে এখন পর্যন্ত প্রায় 16 বছরের মতো বাংলাদেশ আওয়ামী লীগ ছিল। তো বাংলাদেশ আওয়ামী লীগ যদি সংখ্যালঘুরা যে এত তাদেরকে বিশ্বাস করছেন, তাদের জন্য কমফোর্ট করছেন, যদি সেই বিশ্বাসের মূল্যকে তারা দিয়েছে, তারা কোনোদিনই দেয়নি। একদম এটা ইতিহাস সাক্ষী যে প্রতি পদে পদে এই রাজনৈতিক দলগুলো, এই স্পেসিফিকভাবে এই রাজনৈতিক দলটি বাংলাদেশের সংখ্যালঘুদেরকে তাদের ভোট ব্যাংক ছাড়া আর কিচ্ছু হিসেবে মনে করেনি। এখানে আমি একটু যদি আমাকে সময় দেন, যে আরেকটা কথা বলছিলেন যে হামলাগুলো হচ্ছে এগুলো পলিটিক্যাল নাকি রাজনৈতিক, নাকি ধর্মীয়। এখানে আসলে কি, মানে আমি এই ব্যাপারটার সাথে, এটা পুরোপুরি পলিটিক্যাল, এই ব্যাপারটার সাথে আমি একটু একমত হতে পারছি না বিনয়ের সাথে। কারণ না, পুরোপুরি আমি কিন্তু বলিনি, আমি বলেছি পলিটিক্সের বাইরেও হয়েছে। অবশ্যই হয়েছে, কিন্তু আপনি যখন বলেন যে সুযোগ সন্ধান তো সবসময় থাকে, ক্রিমিনালদের কোনো দল হয় না, কোনো ধর্ম হয় না, তাই শুধুমাত্র এটা রাজনৈতিক কারণে হয়েছে এটি বলাটা ভুল হবে। কারণ আওয়ামী লীগের রাজনীতি যারা করেছে সেটাও তো অবশ্যই মানছি, এটা মানতেই হবে। একজন মুসলিম যদি কোনো একটা জেলার আওয়ামী লীগের সভাপতি হয়, সেখানে যদি কোনো ভাঙচুরের ঘটনা ঘটে বা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে, সেটা যদি হিন্দু হয় বা খ্রিস্টান হয়, তারটা তো করতে পারে। আমি আওয়ামী লীগ বিবেচনাই করতে পারি, করা উচিত নয়, নিন্দনীয় এবং শাস্তিযোগ্য। অবশ্যই উচিত নয়, কিন্তু এই ঘটনাটি পুরোপুরি
মানে বোথ রাজনৈতিক এবং সাম্প্রদায়িক, শুধুমাত্র সাম্প্রদায়িক বা শুধুমাত্র রাজনৈতিক হিসেবে আমরা কিন্তু আখ্যায় করতে পারি না। সাউন্ডস গুড। রোজিনার কাছে আমার প্রশ্ন, রোজিনা, তো আমরা বিদায়ী প্রধানমন্ত্রীর বা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সর্বশেষ যে প্রেস কনফারেন্স গণভবনে, সেখানেও আপনার নাম উচ্চারণ না করেও তিনি বেশ খানিকটা সময় আপনাকে নিয়ে ব্যয় করেছেন। তো আমি জানি আপনি যথেষ্ট সাফার করেছেন, জেল খেটেছেন এই আমলে। অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট যেটা সাধারণত ব্যবহার করা হয় না, আপনার ক্ষেত্রে সেটা ব্যবহার করা হচ্ছে। আমি যতদূর জানি যে আপনার পাসপোর্ট এই দ্বিতীয় স্বাধীনতার পরেও যেটা বিগত সরকার আটকে রেখেছিল সেটা এখনও আপনার হাতে এসে পৌঁছয়নি। সো সব মিলিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং ফিলিংস, কিন্তু সময় আমার হাতে খুব বেশি নিয়ে যাচ্ছে। আমি একটু সংক্ষেপে সবগুলো বলবো। প্রথমে ওই ভাইয়ের কথাই বলি যে আসলে এটা আমাদের সবার দেশ এবং আমাদের সবার লজ্জা, সংখ্যালঘু আসলে শব্দটাই আমি ব্যবহার করতে চাই না। আমরা আসলে ছোটবেলা থেকে এগুলো এত গুরুত্বও দিইনি না, আমরা নাড়ু খেতে যেতাম। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে 2001 থেকে 2006, এটা আমি বলছি কেন, এটা আমি একটা রিপোর্ট করেছিলাম, বিচার বিভাগীয় একটা তদন্ত হয়েছিল, সেই রিপোর্ট, এত মোটা একটা রিপোর্ট আমি লিখেছিলাম। প্রথম আলোতে লিড হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল, তারপর বিচার তারা করেনি। এবং এই আমলে আমি দুটো রিপোর্টের কথা আমার মনে আছে। একটা হচ্ছে সংখ্যালঘুদের জমি দখলে নেমেছে ঠাকুরগাঁওতে, একদম মানে সাবেক যিনি আমলা এমপি ছিলেন এবং তার ছেলে এখন এমপি হয়েছিলেন। আরেকটা কথা আমার মনে আছে, আপনাদের মনে আছে কিনা, ট্রাম্পের কাছে যে একজন নারী বিচারও দিয়েছিলেন যে তাদের বাড়িতে হামলা হচ্ছে এবং পরবর্তীতে তিনি সম্ভবত অ্যাসাইলাম নিয়ে চলে গেছে। সো আসলে এদের যে শুধু মানে যে কোনো সরকার আসলেই এদের উপর যে আক্রমণটা হয়, এবং আওয়ামী লীগ সবসময় মনে করে যে সংখ্যালঘুরা তাদের এবং তাদের জন্য তারা কিছু করে না। হ্যাঁ, আর আমার বিষয়টা দিয়ে শেষ করবো। আমি একটু ছোট্ট করে, রিপোর্টার তো অনেকগুলো বিষয় মাথায় এসেছে, একটু বলতে চাই যে আপনি যে প্রশ্নগুলো আপনি সবাইকে করেছিলেন ছোট্ট করে, যে গুম যারা হয়েছে আয়নাগর, দেখা গেল এই সরকার মানে দায়িত্ব, এই উপদেষ্টা পরিষদ দায়িত্ব নেওয়ার পরই 3 জন বেরিয়ে আসলেন আয়নাগর থেকে। তারপরে আমি মায়ের ডাকের যে সমন্বয়ক সানজিদা ইসলাম, তার সাথে সারাদিন ছিলাম। আমি সিটিটিসির ভিতরে গিয়ে খুঁজে দেখে এসেছি, ডিবিতে ঢুকে দেখে এসেছি। আমার মনে হয় এইটাও একটা বড় দাবি হওয়া উচিত, যদি কাউকে আসলে কোনো ধরনের আয়নাঘরে রাখা হয় সেটা যেন একদম অ্যানাউন্সমেন্ট করে বের করে দেওয়া হয়। আর কত সাফার করবে এই পরিবারগুলো, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মনে হয় যে আমাদের প্রশাসনিক এবং সাংবিধানিক যে জঞ্জালগুলো রয়েছে, হ্যাঁ, সেটা শেষ করাটা খুব জরুরি। আর হয়রানিমূলক, আমার মামলাটা সহ আমি বললাম যে আমাদের যে হয়রানিমূলক মামলা, আমাদের অতীতের সব মামলা, সাইবার নিরাপত্তা আইন মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেগুলো প্রত্যাহার করা উচিত। এবং আমার পাসপোর্ট যে 2 বছর দেওয়া হয়নি, আমি আসলে যুক্তরাষ্ট্র থেকে যখন পুরস্কার নিয়ে ফেললাম অ্যান্টি কারাপশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড, তারপরে যখন আমার পাসপোর্টটা কখনোই কিন্তু দেয়নি, আমার আবেদন করে নিতে হতো, সেই সময় যে আমার পাসপোর্টটা তারা নিয়ে নেয়, এরপরে আর দেয়নি। এরপরে অসংখ্য প্রোগ্রামে আমি দাওয়াত পেয়েছি কিন্তু যেতে পারিনি। এবং আমরা সিএমএম কোর্টে প্রথম আবেদন করেছি, দেয়নি, জাস্ট কোর্টে গিয়েছি, এখন হাইকোর্টে। সর্বশেষ যেদিন ওই প্রেস ব্রিফিং হলো সেদিনের পরের দিন দেওয়ার কথা ছিল, কিন্তু এরকম কথার পর তা দেওয়ার প্রশ্নই আসে না। এবং আমার মামলাটাও হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম নিয়ে রিপোর্ট করার জন্য, সেই মামলাটাও সেইভাবে আছে। আশা রাখি বর্তমান সরকার আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা আছে, যেসব আইন আছে, সাইবার নিরাপত্তা সহ বিতর্কিত আইন, সেগুলো সবার আগে আপনার পাসপোর্টটা ফিরিয়ে দিন। হ্যাঁ, সেটা তো। তবে একটা ভালো কথা বলি যে 6 দিন পর আজকে কিন্তু পুলিশ, ট্রাফিক সবাই কাজে ফিরেছেন। এবং আমার মনে হয় আজকে রাস্তায় ট্রাফিক দেখলাম, দেশটা ওনাদের সময় দিতে হবে, ওনারা মাত্র 4 দিন এসেছেন, তো আমরা এই সময়টা আসলে দিতে চাই সবাইকে। সো ফাইনাল রাউন্ড, ক্লোজিং রিমার্কস, হোয়াট ইজ নেক্সট? ডক্টর অর্পণ, আবার আপনার কাছে যাই, কিন্তু প্রত্যেকের জন্য সময় 1 থেকে 1.5 মিনিট। দেখুন, যে নতুন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি, সেটি বাস্তবায়ন করতে হলে আমাদেরকে প্রথমে নিশ্চিত করতে যেটা হবে, যেটা সবাই বাকি বক্তারা বলেছেন, যে বিচার হতে হবে, প্রত্যেকটি ঘটনার বিচার হতে হবে। প্রত্যেকটি হত্যা, এই আন্দোলন থেকে শুরু করে আন্দোলনের আগে পরে, গত 16 বছরে, এর আগে যত ধরনের বিচার হয়েছে, তত ধরনের খুন হয়েছে, হত্যা হয়েছে, প্রত্যেকটির বিচার করতে হবে, বিচার সুনিশ্চিত করতে হবে। এবং কনসিকোয়েন্স আমাকে নিশ্চিত করতে হবে, নির্যাতনকারীদের কনসিকোয়েন্স নিশ্চিত করতে হবে। লজিক্যাল ফ্যালাসি করা যাবে না এখানে, কোনোভাবে লজিক্যাল ফ্যালাসি করবার কোনো উপায় নেই। একটা জিনিস মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। রাষ্ট্র সংস্কারে একদিনে কখনো হয় না, এটি একটি চলমান প্রক্রিয়া, এটি একটি চর্চার প্রক্রিয়া। আপনি কোনো ধরনের ফ্যালাসি করে, কোনো ধরনের লজিক্যাল ফ্যালাসি, আমি যদি বলি স্পেসিফিকভাবে লজিক্যাল ফ্যালাসি করে আপনি কোনোদিন রাষ্ট্র সংস্কার করতে পারবেন না, এটি ইম্পসিবল। আর আমি যদি একদম শেষে যে কথাটা আমি বলতে চাই সেটা হলো, আমরা দেখতে পাচ্ছি এখন ক্ষমতার পালাবদল চলেছে,
অনেকগুলো যারা রাজনৈতিক ক্ষমতা যারা অনেকদিন নিষ্পেষিত ছিল, মাথা তুলে দাঁড়াতে পারেনি, তারা ধীরে ধীরে ফিরে আসছে। এখন আমার বর্তমান সরকার এবং পরবর্তী সরকারের কাছে আমার একটাই কথা থাকবে যে আমার নাম দিব্যজিৎ কুমার ছিল অর্পণ, এটার জন্য আমার যে একটা ফিউচার ছিল সেটা যেন বন্ধ না হয়ে যায়। আমার যেন কোনো বাংলাদেশের কোনো নাগরিকের ধর্ম, বর্ণ, লিঙ্গ বা কোনো রাজনৈতিক মতাদর্শ এটার জন্য তাদের মেধার যেন অবমূল্যায়ন করা না হয়। এটাই আমাদের সবাই সবার পাশে আছি। রোজিনা ইসলাম, আমি বলতে চাই যে 1991, 2007-08 আমরা সব কিছুই চেষ্টা করে গেছি, এটা হচ্ছে আমাদের ফাইনাল চেষ্টা। এটা যেন কোনোভাবেই আমরা মানে এই অর্জন যেন নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর বর্তমান সরকারে যারা আছেন মানে এটা বোঝাই যায় অন্তর্বর্তীকালীন মানে কিছুদিনের জন্য এসেছেন। আমি নির্দিষ্ট করে বলতে চাই ডক্টর ইউনূস, রিজওয়ানা আপা, আদিল ভাই, ফরিদা আপা এরা সবাই কিন্তু বঞ্চিত এবং এদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু ঘটেছে। রিজওয়ানা আপার হাজব্যান্ডকেও গুম করা হয়েছিল, আদিল ভাই জেলে ছিলেন, ডক্টর ইউনূস সাহেবকে তো সবসময় মানে গালমন্দ করা হয়েছে। তো ওনারা আসলে আমাদের সাফারিংসটাও জানে, বাংলাদেশের মানুষের সাফারিংসটাও জানে। তো তারা যেন সেইভাবে তাদের কাজগুলো করে যেটা শর্ট টাইমে শেষ করা যায়। শুধু নির্বাচন না, দেশটার আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের যে জঞ্জালগুলো আছে সেগুলো ফেলে দেশটাকে যেন একটা সুন্দর রূপ দিয়ে যান। হাসান, একদম টু দ্য পয়েন্টে বলি, যেহেতু সময় কম, বিদেশে নিয়ে যাওয়া পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে। আগে তরুণদের মধ্যে একটা বিষয় মনে হতো যে দেশ ছেড়ে চলে যাই, এখন কিন্তু আমরা একটা হ্যাশট্যাগও দেখেছি যে আবার ফিরে আসো তোমরা। হ্যাঁ, রিভার্স ব্রেইন ডেড যেটা নিয়ে হ্যাশট্যাগ দিয়েছে, তারা দেশের বাইরে থেকেও বাংলাদেশের জন্য অনেক কিছু যাতে করতে পারে সেই সুব্যবস্থা যাতে করা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে রিফর্ম দরকার এবং এই ইন্টারিম গভর্নমেন্টকে কোনোভাবে রাজনৈতিক প্রেশার দেওয়া উচিত না যে আপনারা দ্রুত নির্বাচন করে চলে যান, আমরা আবার ক্ষমতায় আসি। তাদেরকে একটা রিজনেবল পিরিয়ড অফ টাইম দেওয়া উচিত যাতে এই সংস্কার প্রক্রিয়াটা তারা যথাযথভাবে তাদের যে দায়িত্ব তারা নিয়েছেন, শপথ গ্রহণ করেছেন, সেটা যাতে তারা সুন্দরভাবে করতে পারেন। আমরা রাজনীতিতে নতুন মুখ দেখতে চাই, সেটা আমাদের আগের যে প্রধান রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যেও রিফর্ম চাই, কারণ পুরনো বোতলে যদি আবার তারা নতুন করে আসার চেষ্টা করেন সেটা আমশিওর তরুণ প্রজন্ম মেনে নেবে না, সেখানেও নতুন মুখ দেখতে চাই। আমি মনে করি এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল তারা একটা নতুন দল, আমার আকাঙ্ক্ষা আশা তারা একটা নতুন দল করবে। তারা তো এখন ক্ষমতার অংশীদার, ক্ষমতায় যারা ক্ষমতার অংশীদার না, আমি সেখানেও তো একটা বিশাল বড় রিপ্রেজেন্টেটিভ আছে যারা এখন ক্ষমতার অংশীদার না, তরুণ প্রজন্মকে আমি বিএনপি এবং জাতীয় পার্টির মতো কথা তাদের শুনতে হবে যে ক্ষমতায় থেকে রাজনৈতিক এই ধরনের রাজনৈতিক বক্তব্য আসবে। তবে আমি চাই নতুন দল গঠন হোক, কারণ বিকল্পকে আমরা এটা চাই না যে এক দল যাওয়ার পরে আরেক দল এসে আমাদেরকে শাসন করুক, শোষণ করুক। আমরা চাই যাতে একটা এবং আমরা কখনো কোনো অপোজিশনকে আর গৃহপালিত অপোজিশন হিসেবে দেখতে চাই না। অপোজিশনে আমরা দেখতে চাই যারা আসবে তারা সমালোচনা করবে এবং সরকার দলও যারা থাকবে তারা যাতে আত্মসমালোচনা গ্রহণ করার মতো সাহস রাখে, সেটা থাকতে হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনার এই ইনক্লুডিং বর্তমান সরকারের অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি তাদেরকে নিশ্চিত করতে হবে, তাদের সহিষ্ণুতা, সহনশীলতা অবশ্যই। এবং আমি মনে করি এটাও তরুণদের দাবি যে তারা তাদের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করবেন, ট্রান্সপারেন্সি নিশ্চিত করবেন। বাফুফে থেকে যিনি আছেন পদত্যাগ করতে হবে, বিসিবিতে যিনি আছেন পদত্যাগ করতে হবে, সেই প্রক্রিয়া চলমান আছে। পুলিশের রিব্র্যান্ডিং করতে হবে। আমরা আজকে শুনেছি যে কারণ পুলিশের প্রতি এখন একটা ট্রমা জন্মে গেছে, আপনি পুলিশের ড্রেস দেখলে ভয় পাবেন না। কালকে আমি মিটিংয়ে ছিলাম, লোগো সব চেঞ্জ হচ্ছে, পোশাকের এই কালার চেঞ্জ করা হচ্ছে। আগে আমরা দেখতাম পুলিশের ড্রেস চেঞ্জের ক্ষেত্রে একটা দুর্নীতি হতো, এইবার এই প্রত্যেকটা বিষয় যাতে আমি কালকে ওই মিটিংটাতে ছিলাম, আমি একটু বলতে চাই পুলিশ নিজে থেকেই বলছে যে আমরা এই ড্রেসটা পরে বাইরে যেতে এখন লজ্জা পাচ্ছি, আমরা এই ড্রেসটা পরে যেতে চাই না, এটা চেঞ্জ করুন। যে ছিল সারা দেশে। লাস্ট একটা কথা বলবো যে গণমাধ্যমের যে ভূমিকাটা আমরা দেখেছিলাম এটা আর কখনো আমরা বাংলাদেশে দেখতে চাই না। এবং গণমাধ্যমকে একটা শক্ত ভূমিকা, চাটুকারিতা বাদ দিয়ে তাদেরকে একটা ভূমিকা দিতে হবে যে তারা যাতে দেশ ও জনগণের পক্ষে কথা বলেন। সর্বশেষ এটা বলবো, আগে একটা সময় তরুণ সমাজ বলতো আই হেট পলিটিক্স, এখন দেখলাম একটা পরিবর্তন এসেছে, আই লাভ পলিটিক্স। তারাও টঙের দোকানে যে কথাগুলো বলতো এখন দেখা যাচ্ছে যে তারাও ক্যাম্পাসে নয়, শুধু রাস্তায় ঘাটে এই পুরো প্রক্রিয়ার মধ্যেই তারা যেভাবে ওতপ্রোতভাবে পলিটিক্সের সাথে জড়িত হয়েছে, খেলার মাঠে প্রত্যেকটা জায়গায়, এই জিনিসটাই বাংলাদেশে এতদিন মিসিং ছিল। আশা করি তারা
তাদের রিপ্রেজেন্টেশনটা ধরে রাখবেন পলিটিক্স? আমি আমার ক্লোজিং রিমার্কের সাথে একটু সংখ্যালঘু ইস্যুটা একটু সময় ছোট্ট করে বলতে চাই। বাংলাদেশে আমরা কিন্তু দেখেছি সুদীর্ঘকাল ধরে এই সাম্প্রদায়িক উস্কানির একটি প্রবণতা রয়েছে এবং রাজনৈতিক ট্রাম্পকার্ড হিসেবে এই সংখ্যালঘু ইস্যুটাকে ব্যবহার করতে আমরা বিভিন্ন, আমি বিস্তারিত বললাম না, কিন্তু আমার মনে হয় এই নতুন বাংলাদেশ যেদিন বিনির্মাণ হলো তারপরে এই জাতীয় কিছু ঘটনা বিনির্মাণের স্বপ্ন যেদিন থেকে দেখা শুরু হলো বিনির্মাণ অনেক কঠিন কাজ, যেমনটা বললো চলমান প্রক্রিয়া। জি জি ডেফিনেটলি শুরু হলো। আমরা বিভিন্ন জায়গায় যে নেতিবাচক বিভিন্ন রিপোর্ট পেলাম, আমরা কিন্তু দেখেছি দলমত নির্বিশেষে সাধারণ মানুষ কিন্তু সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় রক্ষা করতে, বাড়িঘর রক্ষা করতে কিন্তু প্রচেষ্টা চালিয়েছে। একই সঙ্গে ডেফিনেটলি যেখানে যেখানে এই জাতীয় ঘটনা ঘটেছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি, আইডেন্টিফাই করে সত্যিকারের যারা এই ঘটনার সাথে যুক্ত হয়েছেন। আমি এই পর্যায়ে এভাবে শেষ করব যেই এখন কিন্তু মাদ্রাসা ছাত্র এবং বিএনপির নেতারা পাহারা দিচ্ছেন, এটাও একটা সুন্দর ভালো দৃশ্য। পজিটিভ আমি মনে করি যে জামাত নেতারা ঢাকেশ্বরী মন্দিরে চলে যাচ্ছে, আমি মনে করি পজিটিভ। আমাদের একটু সময় দিতে হবে, আমার কাছে মনে হয় এটাই, এত তাড়াতাড়ি অধৈর্য হওয়া যাবে না, তবে সবকিছু কিন্তু একটা কন্ট্রোলে এসছে। আমি এই জায়গায় কিন্তু এই যে সহমর্মিতা, সম্প্রীতি, এটাও বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে উপলব্ধি করবার জন্য আমি বলবো। একই সঙ্গে বাংলাদেশে পররাষ্ট্রনীতিতে এই যে ধর্মীয় বিষয়টাতে ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ব্যাপারেও আমার কিন্তু একটি দাবি থাকবে। আমি এই পর্যায়ে বলবো যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা যে দেখছি, সেই নতুন বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রের কথা বলি, অপচেষ্টার কথা শুনছি, ষড়যন্ত্রের কথা শুনছি। একেবারে শেষ করছি। সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন এই রাষ্ট্র গড়তে নতুন প্রজন্মকে দেশ করার কাজে সংকল্পবদ্ধ থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমি শেষ করব রবীন্দ্রনাথের কর্ণকুন্তী সংবাদ সেই কবিতার 3টি লাইন দিয়ে। এটা আমার নতুন প্রজন্মের প্রতি আমার আহ্বান। শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে, জয় লোভে, যশ লোভে, রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। রোজিনা ইসলাম, ব্যারিস্টার শিহাবুদ্দিন খান, ব্যারিস্টার আহসান হাবিব ভুঁইয়া এবং ডক্টর দিব্যজিৎ কুমার শিল, অর্পণ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। আমরা তরুণদের পরিস্থিতি বিশ্লেষণ শুনলাম, কোথায় দাঁড়িয়ে আছে, সামনে কি করা উচিত, অনেক রকমের পরামর্শ তারা দিলেন। কিন্তু সংস্কার শব্দটা একটা চলমান প্রক্রিয়া, সেটাও এসছে। কিন্তু সংস্কার একদিনে করে ফেলবেন আর সেটা টেকসই হয়ে যাবে বা 1 বছর 2 বছরে করে ফেলবেন, সেটা মনে করবার কোনো কারণ নাই। একটা সূচনা হতে পারে, সবচেয়ে বড় সংস্কারের জায়গাটা হতে পারে যদি আমাদের সংবিধানটাকে কোনোভাবে ঠিকঠাক করা যায়, এবং সেটাও সাংবিধানিক একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি করা যায়, তাহলে এটা একটা বড় পরিবর্তন হতে পারে। কিন্তু জোর করে চাপিয়ে দিয়ে কোনো কিছু করা সম্ভব না। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা, এবং এই 36 দিনে হাজার মানুষ রক্ত দিয়েছে, তার চাইতে বড় কথা 15-16 বছরে প্রচুর মানুষ রক্ত দিয়েছে, এবং স্বাধীনতার পর থেকেও অসংখ্য মানুষ গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। সকল ঘটনার, সকল হত্যাকাণ্ডের, সকল অন্যায়ের বিচার, তদন্ত হওয়া বাঞ্ছনীয়, এবং সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হলে বাংলাদেশটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিতে হবে, এবং সেখানে আমাদের সকলের মনস্তত্ত্বে পরিবর্তন আনতে হবে। রাজনীতিবিদদের বাদ দিয়ে আসলে সেটা করা যাবে না, তাদের মনস্তত্ত্বে পরিবর্তন আনতে হবে এবং তাদেরকে আসলে আরও সজাগ, সতর্ক এবং চাপের মধ্যে রাখতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সবার জন্য শুভকামনা।